আলেকজান্ডার সেলুকাসকে বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। এই দেশে ফুলের বৈচিত্র্যও কিন্তু কম নয়। কাশ্মীরের টিউলিপ থেকে উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স হয়ে কেরালার নীলাকুরিঞ্জি, আর সমুদ্র হিমাচল প্রকৃতি ছড়িয়ে রেখেছে এমনই নানা ফুলের পসরা। কখনো ভেবেছ কি যে আমাদের বাগানে ফুটে থাকা এই ফুলগুলি কখনো কখনো আমাদের জন্য জীবনদায়ী হয়ে ওঠে? মনে করা যাক 1986 সালের 26শে এপ্রিলের ঘটনা। সোভিয়েত ইউনিয়নের প্রিপিয়াট শহরের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণে ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। ফলস্বরূপ তেজস্ক্রিয় বিকিরণে অসুস্থ হয়ে পড়তে থাকে হাজার হাজার মানুষ। শুধু তাই নয়, তেজস্ক্রিয় দূষণের প্রভাবে ওই অঞ্চলের মাটি, জল, বায়ু হয়ে ওঠে বসবাসের অযোগ্য এবং দূষণ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। সেই সময় রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় আমাদের অতি পরিচিত একটি গাছ, সূর্যমুখী। হ্যাঁ, এই গাছটির বিশেষ ক্ষমতা আছে তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করে নিয়ে পরিবেশকে দূষণমুক্ত করার। আর তাই এই গাছ প্রচুর পরিমাণে লাগানোর ফলে দেখা গিয়েছিল যে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ মৌল যেমন স্ট্রনশিয়াম, লেড বা ইউরেনিয়ামের মাত্রা পরিবেশ থেকে ধীরে ধীরে কমে গেছে। পরবর্তীকালে 2011 সালে জাপানের ফুকুশিমা শহরে পরমাণু কেন্দ্রে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটলে সেখানেও সূর্যমুখী গাছ লাগানো হয় এবং তার ফলে দেখা যায় সেই এলাকা থেকেও তেজস্ক্রিয় দূষণের পরিমাণ অনেক কমে গেছে। ফুল যে শুধু আমাদের প্রাণ বাঁচিয়েছে তাই নয়, ফুলের ওপর সম্পূর্ণ জীবজগৎ নির্ভরশীল। কারণ আমরা জানি ফুল থেকেই ফল হয়ে তৈরি হয় বীজ, আর সেই বীজ থেকেই জন্ম নেয় নতুন গাছ। আর আমরা তো জানি যে গাছ বাঁচলে তবেই জীবজগৎ বাঁচবে। আজ আমরা ফুলের বিভিন্ন অংশের গঠন সম্পর্কে জানব। ফুলের গঠন তো আমরা জানব, তবে তার আগে ফুল কি চলো সেটাই জেনে নেওয়া যাক। সপুষ্পক উদ্ভিদের যৌন জননে অংশগ্রহণকারী অঙ্গ, যা পরাগযোগ ও নিষেকের মাধ্যমে ফল ও বীজ উৎপন্ন করে, তাকে ফুল বলে। এবার ফুল যদি সবৃন্তক এবং পুষ্পাক্ষযুক্ত হয় এবং বিভিন্ন পুষ্পস্তবকগুলি যদি পুষ্পাক্ষের ওপর একটি নির্দিষ্ট রীতিতে সাজানো থাকে, তবেই আমরা তাকে বলবো আদর্শ ফুল। আরো ভালোভাবে বললে, সবৃন্তক ফুলের 4টি স্তবক যদি পুষ্পাক্ষের ওপর ক্রমপর্যায়ে সর্পিলাকারে বা আবর্তকারে সজ্জিত থাকে এবং এই 4টি স্তবকের মধ্যে যদি আকৃতিগত সাদৃশ্য বজায় থাকে, তবে সেই ফুলকে বলে আদর্শ ফুল। কিন্তু এই পুষ্পাক্ষ বা পুষ্পস্তবক এগুলো কি তা তো আমরা জানবো, আর সেটা জানার জন্য একটি আদর্শ ফুল মানে ধরো জবা ফুলকে নেওয়া হলো। একটি আদর্শ ফুলের প্রধানত 3টি অংশ থাকে: পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ এবং পুষ্পস্তবক। পুষ্পস্তবক রয়েছে 4টি। এই 4টি পুষ্পস্তবককে আবার 2 ভাগে ভাগ করা যায়: জননে সাহায্যকারী স্তবক এবং মুখ্য জনন স্তবক। জননে সাহায্যকারী স্তবক হলো বৃতি এবং দলমণ্ডল, আর মুখ্য জনন স্তবক দুটি হলো পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এবার পুষ্পবৃন্ত কাকে বলে? ফুলের নিচে সবুজ রঙের এই সরু ডাঁটির মতো অংশটা দেখছো, এটাই হলো পুষ্পবৃন্ত বা পেডিসেল। এই বৃন্তের সাহায্যেই ফুল গাছের ডালের সঙ্গে আটকে থাকতে পারে। এই বৃন্তের উপর একটা বিস্তৃত অংশ থাকে, যার উপরে পুষ্পস্তবকগুলি থরে থরে সাজানো থাকে। একে বলে পুষ্পাক্ষ বা থ্যালামাস। পদ্মের ক্ষেত্রে এই পুষ্পাক্ষ বা থ্যালামাস অংশটা খুব সহজেই তোমাদের নজরে পড়বে। এই পুষ্পাক্ষই ফুলের বিভিন্ন স্তবকগুলিকে ধরে রাখতে সাহায্য করে।
এবার আমরা আলোচনা করব পুষ্পস্তবক নিয়ে। ফুলের জননে সাহায্যকারী স্তবকগুলি ফুলের জনন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না ঠিকই, কিন্তু জননাঙ্গগুলিকে প্রতিরক্ষা প্রদান করে। জনন প্রক্রিয়ায় নানাভাবে সাহায্য করার কারণে এই স্তবকগুলিকে জননে সাহায্যকারী স্তবক বলে। জননে সাহায্যকারী স্তবকগুলির মধ্যে প্রথমেই যে ফ্লোরাল পার্টটির কথা আসে তা হলো বৃতি। ফুলের সবচেয়ে বাইরের দিকে অবস্থিত এই প্রথম স্তবকটি হলো বৃতি বা ক্যালিক্স, যা কুঁড়ি অবস্থায় ফুলের বাকি অংশগুলিকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করে এবং বৃতি সবুজ রঙের হওয়ায় সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। কিছু কিছু ফুলের ক্ষেত্রে, যেমন ধরো মুসেন্ডা, বাগানবিলাসের রঙিন বৃতি কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। বৃতি গঠনকারী প্রতিটি একককে বলা হয়ে থাকে বৃত্তাংশ। এবার দেখো, জবা ফুলের ক্ষেত্রে বৃত্তাংশগুলি পরস্পর যুক্ত অবস্থায় রয়েছে, একে বলে যুক্ত বৃতি। আর গোলাপ ফুলের ক্ষেত্রে বৃত্তাংশগুলি পৃথক পৃথক অবস্থায় রয়েছে, একে বলে মুক্ত বৃতি। কখনো কখনো বৃতির বাইরের দিকে সবুজ বর্ণের ক্ষুদ্রাকার এপিক্যালিক্স বা উপবৃতি দেখা যায়। এই যেমন দেখো, জবার ক্ষেত্রে এই এপিক্যালিক্স কিন্তু দেখা যায়। এরপর আসা যাক অপর একটি জননে সাহায্যকারী স্তবক দলমণ্ডলের কথায়। বৃতির ভিতরের দিকে অবস্থিত ফুলের দ্বিতীয় স্তবক হলো এই দলমণ্ডল। এর প্রত্যেকটি অংশকে বলে দলাংশ বা পাপড়ি। এবার দেখো, জবা ফুলের ক্ষেত্রে এই দলাংশগুলি পরস্পরের থেকে পৃথক অবস্থায় রয়েছে, একে আমরা বলবো মুক্ত দল। আর কুমড়ো, ধুতুরা এইসব ফুলের ক্ষেত্রে দলাংশগুলি কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, একে আমরা বলবো যুক্ত দল। এই দলমণ্ডল সাদা বা রঙিন হতে পারে, আর কখনো কখনো গন্ধযুক্ত বা গন্ধবিহীন হতে পারে। আর এই দলমণ্ডল যেহেতু উজ্জ্বল বর্ণের কিংবা মিষ্টি গন্ধযুক্ত হয়, তাই দলাংশগুলি কীটপতঙ্গ, পাখি ইত্যাদি বাহকদের আকৃষ্ট করে পরাগযোগের জন্য। তাছাড়াও ফুলের জনন স্তবকগুলিকে রক্ষা করা এই দলমণ্ডলের কাজ। এবার আসা যাক ফুলের মুখ্য জনন স্তবকে। যে স্তবকগুলি ছাড়া ফুলের যৌন জনন করা অসম্ভব হয়ে পড়বে তাদেরকেই বলা হয় ফুলের মুখ্য জনন স্তবক। পুংস্তবক বা পুংকেশর চক্র এবং স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র হলো এই মুখ্য জনন স্তবকের দুটি অংশ। মুখ্য জনন স্তবকের মধ্যে পুংস্তবক হলো ফুলের তৃতীয় স্তবক, যা ফুলের পুংজননাঙ্গ। পুংস্তবকের প্রতিটি একক অংশকে বলে পুংকেশর। পুংকেশর আবার দুটি অংশে বিভক্ত। এখানে দেখো, এই যে লম্বা সরু নলাকার অংশটি রয়েছে, একে বলে পুংদণ্ড বা ফিলামেন্ট। আর এই ফিলামেন্টের মাথায় একটি থলির মতো অংশ থাকে, যাকে বলে পরাগধানী বা অ্যান্থার। এই অ্যান্থারের মধ্যে পুংজনন কোষ বা পরাগরেণুগুলি সঞ্চিত থাকে। তাহলে বুঝলে তো পুংস্তবক বা পুংকেশর চক্রের কাজ কি? খুব সহজ, পরাগরেণু উৎপাদন করে উদ্ভিদের নিষেকে সহায়তা করা। এবার আমরা আলোচনা করব ফুলের চতুর্থ স্তবক অর্থাৎ স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্রকে নিয়ে। এর প্রতিটি ইউনিট গর্ভপত্র বা গর্ভকেশর নামে পরিচিত। কিন্তু এখানে দেখো, জবা ফুলের ক্ষেত্রে এই 5টি গর্ভপত্র পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, তাই আমরা এদেরকে পৃথক অবস্থায় দেখতে পাই না। প্রত্যেকটি গর্ভপত্র আবার 3টি অংশে বিভক্ত, মানে 3টি অংশ দ্বারা গঠিত। একদম শীর্ষের অংশটি হলো গর্ভমুণ্ড, যার ওপরে সে পরাগরেণুগুলি পড়ে। এখানে ছবিতে দেখো, গর্ভমুণ্ডের ওপর প্রচুর পরাগরেণু এসে পড়েছে। এর নিচেই রয়েছে লম্বা নলাকার একটি অংশ, যাকে বলে গর্ভদণ্ড। আর এই গর্ভদণ্ডের নিচে রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ, যা হলো গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে রয়েছে একাধিক প্রকোষ্ঠ, যার মধ্যে এক বা একাধিক ডিম্বক সঞ্চিত হয়।
এই গর্ভপত্রগুলি পুংস্তবক দ্বারা উৎপন্ন পরাগরেণুগুলোকে গ্রহণ করে, অর্থাৎ পরাগগ্রাহক হিসেবে কাজ করে। গর্ভাশয়ে স্ত্রী জনন কোষগুলি নিষেকের পরে ফল এবং বীজ গঠনে অংশগ্রহণ করে। ডিম্বাশয় পরিবর্তিত হয় ফলে এবং ডিম্বকগুলি বীজ উৎপন্ন করে। আচ্ছা, তোমরা কি জানো ফুলকে একটি পরিবর্তিত বিটপ বলা হয়? কিন্তু কেন বলো তো? বাইরে থেকে দেখতে গেলে ফুল এবং বিটপের মধ্যে সেরকম কোনো মিলই তো নেই। তাহলে আসলে ফুল এবং বিটপ অর্থাৎ কাণ্ডের উৎপত্তি, গঠন এবং অবস্থান এই সব বিবেচনা করে দেখলে দেখা যাবে যে ফুল এবং কাণ্ডের মধ্যে বেশ কিছু সিমিলারিটি আছে। আসলে ফুলের পুষ্পাক্ষ যে কাণ্ডের এবং পুষ্পস্তবকগুলি যে পাতারে রূপান্তরিত রূপ, সেটা বোঝার জন্য চলো আমরা 3টে উদাহরণ দেখে নিই। প্রথম উদাহরণ হিসেবে দেখে নিই চলো জংলি গোলাপের এই ছবিটি। এখানে দেখো পুষ্পাক্ষটি ফুল ভেদ করে ওপরে উঠে এসেছে। এর থেকে কিন্তু শাখা প্রশাখা এবং পাতাও তৈরি হতে পারে। এর থেকে সহজেই বোঝা যায় যে পুষ্পাক্ষ এবং কাণ্ডের মধ্যে কত মিল রয়েছে। আসলে পুষ্পাক্ষকে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে পুষ্পাক্ষেও কিন্তু কাণ্ডের মতো পর্ব এবং পর্বমধ্য রয়েছে। এবার দ্বিতীয় উদাহরণ হিসেবে নেওয়া যাক মুসেন্ডাকে। এই ফুলের বৃত্তাংশগুলি প্রসারিত হয়ে পাতার আকার ধারণ করে এবং এতে প্রচুর শিরা উপশিরার উপস্থিতির জন্য একে দেখতে লাগে অনেকটা পাতার মতো। এর থেকে খুব সহজেই তোমরা প্রমাণ পাবে যে পুষ্পপত্রগুলি কিন্তু পাতারই রূপান্তরিত রূপ। এবার আসা যাক তৃতীয় উদাহরণের কাছে। এগেভ নামে একটি উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদে পুষ্পমুকুলগুলি অঙ্গজ মুকুলে রূপান্তরিত হয়। এই ছবিটি থেকে তোমরা খুব সহজেই সেটা বুঝতে পারবে। এই উদাহরণটি থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে অঙ্গজ মুকুলে পত্রের বিন্যাস আর পুষ্পমুকুলে পুষ্পস্তবক বা পুষ্পপত্রের বিন্যাস প্রায় একই রকমের। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে পুষ্প হলো একটি পরিবর্তিত বিটপ।